অভি ভাইয়া স্লান হেসে উপরে চলে গেল। এবার ভাবছেন তো কি করে কি হলো? চলুন বলি কিছুক্ষণ আগে কি হলো। কিছুক্ষণ আগে আমরা প্রতিদিনের মতো ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় অভি ভাইয়া হাতে পিস্তল নিয়ে বেরিয়ে গেল। বাবা আর আম্মু না বুঝে আটকাতে চেয়েছিল, বাট আমি যেহেতু জানি সবটাই আটকাইনি। প্রায় অনেক সময় পর অভি ভাইয়া আমাকে কল করে, আমি রিসিভ করতেই আমাকে টিভি অন করতে বলে, আর টিভিতে নিউজে সেই রেকর্ড শোনাচ্ছে। হ্যাঁ আমি করেছি সব। আমি অভি চৌধুরীকে ফাঁসিয়েছি, চৌধুরী পরিবারের মান সম্মান নষ্ট করতে। অভি চৌধুরীর ছোট ভাই শুভ চৌধুরীকে আমি ভালোবাসতাম, কিন্তু ও তিশা নামের মেয়েটাকে বিয়ে করে নিল, আর ওই মেয়েটার জন্য শুভ আমাকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মেরেছিল। আমার সামনে শুভ বউ ছেলে নিয়ে মাতামাতি করে, যা আমার সহ্য হয় না। তাই ওইদিন ক্লাবে আমি অভিকে ওর ড্রিঙ্কে ড্রাগস দিয়ে আর ওই মেয়েটাকে টাকা দিয়ে ওই রুমটাতে পাঠিয়ে দেই, আর পুলিশ গিয়ে অভিকে অ্যারেস্ট করে। হ্যাঁ আমি এসব করেছি, আর বেশ করেছি। টিভিতে এসব শুনে আমি এই মেয়েটা এত খারাপ। আর বাবা আম্মু ও কিছু বলছে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস নেহা। আমাকে ইন্সপেক্টর অভি চৌধুরীকে ড্রাগস দেয়ার অপরাধে মিথ্যে অপবাদে ফাঁসানোর অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অভি ভাইয়া বাঁকা হেসে নেহাকে হ্যান্ডকাফ পরায়। নেহা সমানে চেঁচামেচি করছে। শুভ এসে টিভি অফ করে দিয়ে রাগে ফোঁস ফোঁস করতে বলে, এই নেহা এত খারাপ? একে তো ইচ্ছে করছে খুন করতে, বেয়াদব রাস্কেল মেয়ে একটা। এরপর অভি ভাইয়া বাড়ি আসে, আর বাবা অভি ভাইয়াকে ওসব বলে। আয়নার সামনে বসে রেডি হচ্ছি, রূপের বিয়ে আজ ওখানেই যাচ্ছি। রেডি হয়ে ড্রয়িং রুমে এলাম, যেতে ইচ্ছে করছে না একটুও, কিন্তু কি বলবো সবাইকে। ড্রয়িং রুমে এসে দেখি বাবা অভি ভাইয়াকে রাগারাগি করছে। অভি ভাইয়া মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়েছে। আসলে তো এটা বিরক্তি না, এটা কষ্ট। বুকের ভেতরের কষ্টটাকে বাইরে বিরক্তিকর রূপ দিয়েছে, যাতে সবাই খারাপ ভাবে। শুভ শান্তকে নিয়ে নিচে এলো, এরপর আমরা বেরিয়ে গেলাম। যেতে যেতে একবার পিছনে তাকালাম, অভি ভাইয়ার চোখগুলো ছলছল করছে। এই মুহূর্তে আমার মতো কেউ যদি পিছনে তাকাতো, তাহলে এই অসহায় চেহারা দেখতে পারত। আমার ইচ্ছে করছে সবাইকে বলে দিতে, কিন্তু আমি যে চাইলেও পারছি না। অভি ভাইয়া নিজে আমার হাত পা বেঁধে দিয়েছে। হা হা হা, খুশি হয়েছ না তুমি? তুমি অনেক খুশি তাই না আল্লাহ? এটাই তো চেয়েছিলে তুমি, এই অভিকে সবাই ঘৃণা করবে, অভির থেকে সবাই দূরে সরে যাবে, রূপ অন্য কারো হয়ে যাবে, এটাই চেয়েছিলে না? দেখো সব হচ্ছে, রূপ আজ অন্য কারো হয়ে যাবে। বলে কাঁদতে কাঁদতে অভি ভাইয়া হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। আমি এসেছিলাম শান্তর প্যাম্পার্স নিতে, তখন এসব শুনি আর দেখি। আমি গিয়ে অভি ভাইয়ার সামনে দাঁড়াই, অভি ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমিও কাঁদছি, কাঁদতে কাঁদতে বললাম, অভি ভাইয়া প্লিজ সবাইকে বলি। অভি ভাইয়া আমাকে ছেড়ে রাগী লুক দিয়ে বলে, একবার বলেছি না? শান্তর কসম, ত্রিশ তুই বলবি না। একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে আসি। গাড়িতে চুপচাপ ছিলাম। 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছাই, মানুষ দিয়ে ভরপুর। ভাইয়াকে দেখলাম আহানিতা আপুর সাথে কথা বলছে। আমরা ভেতরে চলে এলাম। এসব কেন জানি ভালো লাগছে না। শান্ত অলরেডি কান্না শুরু করে দিয়েছে। শুভ শান্তকে নিয়ে একটু দূরে গেল। আমি পা টিপে টিপে রূপের কাছে এলাম। রূপকে সাজানো শেষ, লাল আর গোল্ডেন লেহেঙ্গা, লেহেঙ্গাতে গোল্ডেন স্টোন বসানো, গা ভর্তি গয়না, চোখে কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, একদম পুতুল পুতুল লাগছে। তবে রূপের মুখে আজ আর হাসি নেই। এতেই বোঝা যাচ্ছে রূপ মুখে যা বলুক, রূপ অভি ভাইয়াকে এখনো ভালোবাসে, কারণ ভালোবাসা ভোলা যায় না। একটু পর রূপকে স্টেজে নিয়ে যাওয়া হলো। রূপকে আহানের পাশে বসানোর পরই কারো মাতাল কণ্ঠে গান ভেসে এলো।
জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও হহ। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরব না কোনোদিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব। বাকিটা নিজ দায়িত্বে শুনবেন আমার প্রিয় একটা গান। লোকটা আর কেউ না অভি ভাইয়া। অভি ভাইয়া হেলতে দুলতে এগিয়ে এলো। অভি ভাইয়াকে দেখে রূপ স্টেজ থেকে নেমে অভি ভাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, সেদিন আমাকে কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আমাদের বাড়িতে মুখ উঠিয়ে চলে এলি। তা আপনার কি লজ্জা শরম নেই? এত কিছু হওয়ার পরও ইনভাইট করেছি, আর আপনিও বেহায়ার মতো চলে এলেন। আচমকা অভি ভাইয়ার রূপকে জড়িয়ে ধরল। বিয়ের স্টেজে বিয়ের কনেকে অন্য কেউ এভাবে জড়িয়ে ধরলে সবাই অবাক হবে, এখানেও তাই। কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। রূপ অভি ভাইয়াকে ছাড়িয়ে ঠাস করে এক থাপ্পড় মারল। আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে জড়িয়ে ধরার? খারাপ লোক একটা। অভি ভাইয়া রূপের কথায় পাত্তা না দিয়ে রূপের হাত ধরে বলে উঠল, রূপ, একবার আমাকে আই লাভ ইউ বলো প্লিজ। তুমি তো অন্য কারো হয়ে যাচ্ছ, জাস্ট একবার বলো। রূপের বাবা এসে রূপকে নিয়ে গেল আর বাবাকে কথা শোনালো। বাবা অভি ভাইয়াকে থাপ্পড় মারল। আমার আর সহ্য হচ্ছে না এসব। এর মাঝে অভি ভাইয়া কাশতে শুরু করলো। কাশার মাঝে মাথা চেপে ধরল। এক হাত দিয়ে মাথা চেপে ধরেছে, আরেক হাত মুখে দিয়ে রেখেছে। আজও কাউকে বুঝতে দিতে চাইছে না। সবাই অভি ভাইয়ার দিকে তাকিয়ে আছে। অভি ভাইয়া এবার দুই হাত দিয়ে মাথা চেপে জোরে চিৎকার করে উঠল। নাক মুখ দিয়ে গলগল করে রক্ত জোরে চিৎকার করে উঠল। নাক মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। এমন কিছু দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সকলে স্তব্ধ হয়ে গিয়েছে। অভি ভাইয়া ঠাস করে মাটিতে পড়ে গেল, মাথা চেপে ধরে পাগলের মতো করছে। আহহ, আহহ। রূপ স্টেজ থেকে দৌড়ে আসতে গেল, কিন্তু ওর বাবা হাত ধরে ফেলল। হঠাৎ আহান মাথার পাগড়ি খুলে এরপর বলল, ওকে যেতে দিন আঙ্কেল। রূপ হাত ছাড়িয়ে দৌড়ে চলে এলো। সবাই অভি ভাইয়ার কাছে এলো। আহান নিজে অভি ভাইয়ার কাছে এসে বলল, অভি, ডোন্ট ওয়ারি, ওকে, তোর কিছু হবে না। আহানের মুখে তুই শুনে অবাক হলাম। তাহলে কি আহান অভি ভাইয়াকে চেনে? ওর কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? আম্মুর প্রশ্নে আর কিছু লুকাতে পারলাম না, সবটা বলে দিলাম। সবাই কান্নাকাটি করছে, আর অভি ভাইয়া ছটফট করতে করতে রূপকে বলল, রূপা, আমি আর বাঁচব না। তুমি প্লিজ আহানকে বিয়ে করে নিও। আর এ একটা কথা, আমি তো তোমাকে ঠকাইনি রূপ। বলতে বলতে অভি ভাইয়া চোখ বন্ধ করে নিল। অভি ভাইয়াকে নিয়ে হসপিটালে চলে এসেছি। এবার আহান বলল, অভি আমার ফ্রেন্ড, ও বিদেশ থেকে চলে এসেছিল, আর আমি থেকে গিয়েছিলাম, তাই তেমন একটা কথা হয়নি। রূপের সাথে আমার বিয়ে ভেঙে যাওয়ার পর বাবা তার ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। হঠাৎ একদিন অভি আমাকে ফোন করে দেখা করতে বলে, আর ওর ব্যাপারে সবটা বলে, রূপের কথাও বলে। তখন আমি অবাক হই। এরপর অভি বলল ও জানত না আমি সেই ছেলে। অভি আমাকে রিকোয়েস্ট করে রূপকে বিয়ে করতে, আর ওর এই ব্রেইন ক্যান্সারের কথা কাউকে না জানাতে। আন্টি, আপনারা সবটাই শুনেছেন। অ্যাকচুয়ালি অভির বাঁচার সম্ভাবনা আছে, বাট সেটা 100% এর 5%। অপারেশন করলে ও বাঁচতেও পারে, আবার না বাঁচতে পারে। আপনারা ওর অপারেশন করার অনুমতি দিন, তাহলে ডক্টররা অপারেশন করতে পারবে। আর আমি আবির আছি তো, আমরা অভিকে ফিরিয়ে আনব। অনুমতি দেওয়ার পর বন্ড পেপারস নিয়ে এলো। বাবা কাপা হাতে সাইন করল।
সবাই কাঁদছে, শাশুড়ি আম্মু তো প্রায় অসুস্থ হয়ে পড়েছে। রূপ স্থির হয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। আম্মুর কোলে শান্ত ঘুমিয়ে আছে। 4 ঘন্টা পর আহান বেরিয়ে এলো, সাথে ভাইয়া ও আছে, কিন্তু ওদের মুখ কালো হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে ওদের এভাবে দেখে। হাত পা ঠান্ডা হয়ে এলো, সবাই ভয়ে ভয়ে আছে। আহান কান্না করে দিয়ে বলল, আই এম সরি আন্টি, আমরা পারলাম না অভিকে ফেরাতে। আম্মুর সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। রূপ আগের মতোই আছে, যেন পাথর হয়ে গিয়েছে। শুভ ধপ করে বসে পড়ল। হসপিটাল যেন থমকে গিয়েছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। একটু পর রূপ পাগলের মতো কান্না করতে লাগল। আল্লাহ, এটা কি করলে তুমি? আমার অভিকে কেন আমি বুঝলাম না? রূপের কান্নায় সবাই চলে এসেছে। হসপিটালের সবার চোখে পানি এসে গিয়েছে। 3 মাস পর। ফেরাতে পারিনি, আমি পারিনি তোমার হতে। হ্যাঁ, রূপ গান গাইছে রূপের মুখে। সবসময় এইটুকু শোনা যায়। আমি শান্তকে কোলে নিয়ে দাঁড়িয়ে শুনছি আর চোখের পানি ফেলছি। আল্লাহর কাছে মনে মনে প্রশ্ন করছি, এটা হওয়া কি খুব দরকার ছিল? আমি দাঁড়িয়ে ভাবছি 3 মাস আগের কথা। 3 মাস আগে। আহানের কথা শুনে আম্মু সেন্সলেস হয়ে যায়। শুভ উঠে গিয়ে আহানের কলার ধরে বলে, তুমি এসব কি বলছো? আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়ার কিছু হয়নি, হতে পারে না। ভাইয়া এসে শুভকে ছাড়িয়ে বলে, শুভ রিল্যাক্স, জাস্ট কাম ডাউন। আমাদের পুরো কথা আগে শোনো। অভি ভাইয়াকে আমরা ফেরাতে পারিনি, তার মানে এটা নয় যে অভি ভাইয়া বেঁচে নেই। অ্যাকচুয়ালি অভি ভাইয়ার কন্ডিশন খুব খারাপ ছিল, অপারেশন সাকসেসফুল হয়নি, আর তাই অভি ভাইয়া কোমায় চলে গিয়েছে। কোমা থেকে কবে ফিরবে আমরা জানি না। আহান আর ভাইয়া মাথা নিচু করে ফেলে। এরপর অভি ভাইয়াকে অনেক ডক্টর দেখানো হয়। বাবা বিদেশে নিতে চেয়েছিল, কিন্তু ডক্টর তখন নিতে দেয়নি, কারণ ওই অবস্থায় নিলে লাইফ রিস্ক হতো। রূপ আমাদের সাথেই থাকে, কারো সাথে তেমন কথা বলে না, সারাদিন অভি ভাইয়ার রুমে থাকে। অভি ভাইয়াকে বাড়িতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, বাড়িতেই ট্রিটমেন্ট করা হয়। অভি ভাইয়ার কিছু হলে রূপ বাঁচত না। শান্তকে শুভর কাছে দিয়ে রূপের কাছে এলাম। রূপ, সারাদিন তো কিছু খাসনি, প্লিজ চল কিছু খেয়ে নিবি। না না, আমি এখান থেকে কোথাও যাব না। আমার অভি উঠে আমাকে না দেখলে অনেক রেগে যাবে, আমি যাব না। পাগলের মতো করছে আর বলছে, রূপ তুই কি চাস অভি ভাইয়া কষ্ট পাক? অভি ভাইয়া কোমা থেকে ফিরে তোকে যদি এভাবে দেখে তাহলে কষ্ট পাবে, এটা তুই কেন বুঝিস না? রূপ আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। একটু পর আহান আর ভাইয়া এলো। ওরা প্রতিদিন অভি ভাইয়াকে দেখে যায়। রূপকে কাঁদতে দেখে আহান বলল, রূপ, বি স্ট্রং, ওকে? তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে সুস্থ থাকতে হবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আহান আর ভাইয়া রূপকে বোঝালো। রূপ চুপ করে বসে আছে। আমি খাবার এনে ওকে খাইয়ে দিলাম। কোনোরকম একটু খেলো। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে এলাম। শান্ত কান্না করছে, শুভর কাছ থেকে নিয়ে আগে ওকে খাইয়ে নিলাম। রূপ খেয়েছে তিশা? শান্তকে খাইয়ে বিছানায় বসিয়ে দিলাম। 6 মাস চলছে ওর, ঠিকমতো বসতে পারে না, তাই পাশ দিয়ে টেডি বিয়ার দিয়ে দিয়েছি। এগুলো সব শুভ এনেছে নিজের ছেলের জন্য। শান্তকে বসিয়ে বললাম, হ্যাঁ খাইয়েছি, তবে না খাওয়ার মতো। কি থেকে কি হয়ে গেল? এর মাঝে রূপের চিৎকার কানে এলো। শুভ দৌড়ে বেরিয়ে গেল। শান্তকে কোলে নিয়ে আমিও চলে এলাম। আম্মু, বাবা, রূপ কান্না করছে। আহান আর ভাইয়া অভি ভাইয়াকে দেখছে। অভি ভাইয়া জোরে শ্বাস নিচ্ছে। ও মাই গড, এটা কি করে হলো? এত মাস তো ঠিক ছিল। আহানের কথা শুনে শুভ বলল, কেন, কি হয়েছে? আর ভাইয়া এমন করছে কেন? শুভ কথা বলার টাইম নেই।
অভিকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। অভি ভাইয়াকে নিয়ে হসপিটালে চলে এলাম। ডক্টররা যা বলল তা শুনে সবার অবস্থা খারাপ হয়ে গেল। এখানে অভি ভাইয়ার ট্রিটমেন্ট করতে পারবে না, কারণ কন্ডিশন খুব বেশি খারাপ। এখানে থাকলে হয়তো কোনোদিন কোমা থেকে ফিরবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব সিঙ্গাপুর নিয়ে যেতে। আম্মু আর রূপ পুরোপুরি ভেঙে পড়েছে। সবাই ভেঙে পড়েছে কিন্তু প্রকাশ করছে না। ঠিক হলো সবাই সিঙ্গাপুর যাবে, আমি, শুভ, বাবা, আম্মু, ভাইয়া আর আহান। 10 দিন পর সিঙ্গাপুর হসপিটালে আমরা। অভি ভাইয়া আগের মতোই কোমায় আছে। ডক্টররা বলেছে সেন্স আসবে খুব তাড়াতাড়ি। সবাই একটু হলেও শান্তি পেয়েছে। সেন্স আসার অপেক্ষা এখন। শুভ আমাকে হোটেলে নিয়ে এসেছে। শান্তকে নিয়ে হসপিটালে থাকা ঠিক হবে না। শান্ত তো ছোট অনেক। এসবে আমার ছেলেটা ভয় পেয়ে যাচ্ছে। প্লেনে প্রচুর কান্না করছিল, হসপিটালেও কান্না করেছে, হোটেলে এসেই নীরব হয়ে গিয়েছে। ও ভিড় সহ্য করতে পারে না। রূপের বাবা মা তো আসতে দিতে চায়নি ওকে, কিন্তু রূপ জোর করে এসেছে। কেউ আটকাতে পারেনি ওকে, পারবে কি করে? ভালোবাসা তো এমনই, কিন্তু এত কষ্ট যে ওদের পেতে হবে এটা কোনোদিন ভাবিনি। হাসি খুশি প্রাঞ্জল অভি ভাইয়া ছিল, অথচ ভাগ্যের পরিহাসে প্রায় 4 মাস হতে চলল একভাবে পড়ে আছে। অক্সিজেন মুখে থাকে, যার দিন রাত 24 ঘন্টা। আল্লাহ জানে কবে সব ঠিক হবে, কবে অভি ভাইয়া ঠিক হবে, আর কবে সবার চোখের পানি, রূপের বুকফাটা চিৎকার কান্না, এসব কিছুর অবসান হবে। মাঝে মাঝে ভাবি ভালোবাসা এমন কেন? কেন এত কষ্ট ভালোবাসায়? কেন কষ্টবিহীন ভালোবাসা হয় না? আমিও তো কম কষ্ট পাইনি। আমার শুভকে তো সবাই মৃত ধরে নিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওকে ফিরে পেয়েছি। এখন আল্লাহ চাইলে রূপ ও আবার আগের মতো হাসবে, সুখে থাকবে। 1 মাস পর ডক্টর পাঠিয়ে দিল বাংলাদেশে, কারণ অভি ভাইয়ার সেন্স না হলেও কিছুটা রিকভার করেছে। তাই বাড়িতে আগের মতো ট্রিটমেন্ট চলছে। ড্রয়িং রুমে বসে আছি, শান্ত ফ্লোর বসে খেলছে। আমি ওর সামনে সোফায় বসে আছি, তার অপোজিটে শুভ আর আম্মু। বাবা ও পাশেই বসা। এমন সময় রূপ সবাইকে ডাক দিল। আমরা তাড়াতাড়ি উপরে গেলাম। উপরে গিয়ে আমরা অবাক, মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালাম। অভি ভাইয়া চোখ খুলেছে, সেন্স এসেছে। অভি ভাইয়া নিজেই উঠে বসলো। আহান আর ভাইয়াও চলে এসেছে। সবার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছে। রূপ অভি ভাইয়াকে জড়িয়ে ধরল। অভি ভাইয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পর রূপকে ধাক্কা মেরে সরিয়ে দিল। রূপ অসহায় ভাবে তাকিয়ে আছে। কে আপনি? আমাকে জড়িয়ে ধরলেন কেন? অভি ভাইয়ার কথা শুনে সবাই চাওয়াচাওয়ি করছে। আম্মু অভি ভাইয়াকে ধরে বলল, অভি এসব কি বলছিস? অভি? কে অভি? আপনারা কারা? অভি আমি তোর মাম্মা। কে মাম্মা? আমি আপনাদের কাউকে চিনি না। বলে অভি ভাইয়া মাথা চেপে ধরল। এবার সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। অভি ভাইয়ার কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবা এগিয়ে গিয়ে বলল, অভি বাবা এসব কি বলছিস? আমাদের চিনতে পারছিস না? আমাকে চিনতে পারছিস? আমি তোর পাপা। কে পাপা? আপনারা কারা? এটা কোথায়? আমার কিছু মনে পড়ছে না কেন? রূপ আবার গিয়ে অভি ভাইয়াকে জড়িয়ে বলল, অভি প্লিজ এমন বলো না, তুমি মজা করছো তাই না? নয়তো আমাকে শাস্তি দিতে চাইছো, সবাইকে শাস্তি দিতে চাইছো। আমরা আগে তোমাকে বুঝিনি তাই ঠিক না? অভি ভাইয়া ধাক্কা মেরে রূপকে নিচে ফেলে দিল। রূপ ছলছল চোখে তাকালো। আমি বললাম না, আমি আপনাদের কাউকে চিনি না।
তবুও আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? অভি ভাইয়া বিছানা থেকে নেমে এলো। আমি এখানে থাকব না, এখানকার সবাই পাগল। বলে অভি ভাইয়া হাঁটা ধরল। আহান পিছন থেকে ইঞ্জেকশন দিয়ে দিল। অভি ভাইয়ার সাথে সাথে লুটিয়ে পড়ল। আহান আর ভাইয়া মিলে শুয়ে দিল। রূপ রেগে আহানকে বলল, এটা কি করলেন আপনি? অভিকে কি করলেন? রূপ রিল্যাক্স, এটা ছাড়া উপায় ছিল না। আহানের কথা শুনে শুভ বলল, ভাইয়া এমন করছে কেন আহান? ভাইয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কারণ অভি ভাইয়া সব ভুলে গিয়েছে। অভি ভাইয়ার মেমোরি লস হয়েছে। ব্রেইন অপারেশনে অভি ভাইয়া কোমা থেকে ফিরলেও সব ভুলে গিয়েছে, এমনকি নিজেকেও। আর তাই বলছে কে অভি? সবাই বাকরুদ্ধ হয়ে গেল। রূপ কিছু বলছে না, কি বলবে ও? কি বলার আছে ওর? এই মেয়েটা আর কত কষ্ট পাবে? রূপ কাপা গলায় বলল, অভি কবে ঠিক হবে? কবে সবাইকে চিনবে? কবে আমাকে চিনবে ওর রূপকে? কবে আমি আমার অভিকে পাব? কবে? রূপ হাউ মাউ করে কাঁদতে লাগল। আমি শান্তকে শুভর কাছে দিয়ে রূপকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেছি, যদিও জানি এতে ওর কষ্ট কমবে না। মন খুলে কাঁদুক ও মন হালকা হবে। ড্রয়িং রুমে বসে আছি, 5 ঘন্টা হল। আহান আর ভাইয়ার সাথে কথা বলছি। আন্টি, এটা ওর ব্রেইন অপারেশনের জন্য হয়েছে। ওর ব্রেইন এই প্রেশার নিতে পারেনি, তাই কোমায় চলে গিয়েছে। আর রিপোর্ট দেখে যেটা বুঝলাম, অভির ব্রেইনের নার্ভ ছিঁড়ে গিয়েছে, যার জন্য ওর মেমোরি লস হয়েছে। আমি অন্য কিছুর ভয় পাচ্ছি। ভাইয়ার কথায় সবাই ভীতু দৃষ্টিতে তাকালো। আহান এবার বলে উঠল, অ্যাকচুয়ালি আন্টি, অভি নিজেকে চিনতে পারছে না। সবাইকে না চিনলে হয়তো এই ভয় পেতাম না, বাট ও নিজেকেও চিনতে পারছে না। ওর পা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা বলে আহান চোখ বন্ধ করে ফেলল। রূপ পাগলের মতো হাসতে শুরু করল। আমরা অবাক দৃষ্টিতে রূপকে দেখছি। হাসার মাঝেই রূপ কেঁদে কেঁদে বলল, দেখলে তো তোমরা, আমার সুখ আল্লাহ আমাকে সুখী দেখতে চায় না, তাই তো অভিকে আমার জীবনে একবার দিয়ে ব্রেইন ক্যান্সার দিয়ে কেড়ে নিতে চাইল। যখন আমার অভি ফিরে এলো, তখন তো ও আমাকেই চিনতে পারছে না। কেন এমন হচ্ছে আমার সাথে? আমি কি পাপ করেছি? শুধু ভালোবেসেছি অভিকে। রূপের বুকফাটা চিৎকার দেখে সবাই কাঁদছে। এর মাঝে অভি ভাইয়া নেমে এলো। অভি ভাইয়াকে দেখে অবাক হলাম। একটা ব্ল্যাক টি শার্ট পরেছে, তার উপরে সাদা জ্যাকেট, সাদা জিন্স প্যান্ট, প্যান্টের একপাশে বড় লম্বা মোটা চেনও ঝোলানো। এটা ডিজাইন। চোখে কালো সাইনগ্লাস, হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে গাড়ির চাবি। ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামছে। আমরা সবাই খুশি হয়ে গেলাম। রূপ দৌড়ে গিয়ে বলল, অভি, তোমার মনে পড়েছে সব? অভি ভাইয়া বিরক্তি নিয়ে বলল, আমি জানি না আমি কে। বাট ওনারা তো বলল ওনারা আমার মাম্মা, পাপা। আর ওই রুমে দেখলাম দেয়ালে আমার ছবি, আর তাতে লেখা অভি চৌধুরী। তাই বুঝলাম যে আমি অভি চৌধুরী, কিন্তু আমার কিছু মনে নেই। আর এই বাড়িটা বেশ সুন্দর, তাই আমি এখান থেকে যাব না। আম্মু বসা থেকে উঠে অভি ভাইয়ার হাত ধরে বলল, তোর কিছু মনে করতে হবে না বাবা, তুই এখানে থাকলেই আমি খুশি। অভি ভাইয়া হাত সরিয়ে বলে উঠল, ওকে থাকবো, বাট আমাকে বলুন তো আমার হাতের চাবির গাড়ি কোনটা? আপনারা তো বিশাল বড় লোক, বাইরে কয়েকটা গাড়ি, তাই বলছিলাম। শুভ বলে দিল অভি ভাইয়া। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শুভ আহানকে বলল, আহান, এটা কি হলো? আই থিঙ্ক ওর নাম মনে পড়েছে, বাট ওকে কখনো প্রেশার দিয়ে কিছু মনে করাতে যেও না, তাহলে ও 100% শিওর পাগল হয়ে যাবে। আহানের কথায় সবাই ভয় পেয়ে গেল।
রূপ ভীতু কণ্ঠে বলল, না না, কেউ প্রেশার দেবে না, প্লিজ কেউ প্রেশার দেবেন না। আম্মু গিয়ে রূপকে ধরল। রূপ আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছে। ভাইয়া আর আহান আজ থেকে গিয়েছে। অভি ভাইয়া কখন কি করে বসে, তাই আম্মু ওদের রেখে দিয়েছে। শান্ত ঘুমিয়ে পড়েছে, তাই ওকে নিয়ে আমি আমাদের রুমে যাচ্ছিলাম। আহানিতা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আহানিতা, ইউ কান্ট ডু দিস টু মি। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আর মাই লাভ। ইয়েস, তুমি আমার ভালোবাসা। আমি ভালোবাসি তোমাকে, সেটাও অনেক আগে থেকে। আর এটা তো তুমি জানতে, তাই না? তাহলে তুমি কি করে এটা করতে পারো? আই কান্ট লিভ উইথাউট ইউ। ভাইয়ার কথা শুনে বুঝলাম ভাইয়া আহানিতা আপুর সাথে কথা বলছে, আর ও সত্যিই আহানিতা আপুকে ভালোবাসে, কিন্তু এটা মাথায় আসছে না ভাইয়া এসব কেন বলল। ফোন কেটে ভাইয়া ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি? মনে মনে ভাবতে লাগলাম। এরপর রুমে চলে এলাম। শান্তকে শুইয়ে দিয়ে ভাবছি আর কি কি সহ্য করবে সবাই। শুভ রুমে এসে আমাকে এমন মনমরা দেখে আমার পাশে বসে আমার হাত ধরে বলল, তুমি না স্ট্রং লেডি? তাহলে এভাবে মনমরা হয়ে আছো কেন? আমার খুব খারাপ লাগছে শুভ। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। শুভ সেটা মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি পাখি, এমন হতে পারে না, তুমি না বলো। পরিস্থিতি ফেস করা শিখতে এবং সেটা হ্যান্ডেল করতে ডোন্ট ওয়ারি সোনা, সব ঠিক হয়ে যাবে। রাতে সবাই বসে আছি। 11টা বাজে, অভি ভাইয়া ফেরেনি। এর মাঝে দরজায় কলিং বেল বাজালো কেউ। রূপ দৌড়ে গিয়ে খুলে দিল। অভি ভাইয়া ঢুলতে ঢুলতে ভেতরে ঢুকল আর মাতাল কণ্ঠে গান গাইছে। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা। আগের মতো চলতে দাও তোমার কাছে যাওয়া আসা। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। বাকিটা নিজ দায়িত্বে শুনবেন। অভি ভাইয়া আবার সেই ড্রিঙ্ক করেছে? বাবা এগিয়ে গিয়ে বলল, অভি তুই আবার ড্রিঙ্ক করেছিস? আরে মিস্টার চৌধুরী, ওপস সরি পাপা, আমি তো তোমার ছেলে, তাই না? তুমি তো এত বড় লোক, তোমার ছেলে হয়ে এটা করা কোনো ব্যাপার নাকি? বড়লোকের ছেলে আমি, ড্রিঙ্ক করতেই পারি। অভি ভাইয়ার কথা শুনে শুভ বলল, বাট ভাইয়া এটা ঠিক না। শুভকে খুঁটিয়ে দেখতে দেখতে অভি ভাইয়া বিরক্তি নিয়ে বলল, কে কার ভাইয়া? তুমি কে? আম্মু এগিয়ে এসে বলল, ও তোর ছোট ভাই শুভ চৌধুরী। শুভ হোক আর যে হোক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। অভি ভাইয়া রুমে চলে গেল। এর মাঝে কেটে গিয়েছে 1 মাস। আমরা সবাই বাইরে এসেছি। শান্তকে মুখে ভাত দিয়েছি, তাই সবাই এসেছি। রূপ ও আছে। হঠাৎ অভি ভাইয়াকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরে বলল, ও অভি বেবি, কেমন আছো তুমি? ইউ নো আই মিস ইউ এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। অভি ভাইয়ার মুখে মেয়েটাকে আই লাভ ইউ টু বলতে শুনে ছুটে মেয়েটাকে ছাড়িয়ে থাপ্পড় মারতে গেল। তার আগে অভি ভাইয়া রূপের হাত ধরে বলল, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হয় আমার জিএফকে মারতে চাওয়ার? অভি, আমি তোমার উঠবি। ছলো ছলো চোখে বলল রূপ, জাস্ট শাট আপ। চিনি না জানি না, নিজেকে আমার উঠবি বলতে লজ্জা করছে না? একে কে এনেছে আমাদের সাথে? এন্ড ইউ জাস্ট গেট আউট। রূপ কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। আমার মেজাজ গরম হয়ে গেল। রেগে গিয়ে বললাম, এটা কি করলে অভি ভাইয়া? তোমার কি কিছু মনে নেই? এই রূপকে না তুমি ভালোবাসো? নিজের ভালোবাসাকে কি করে ভুলে গেলে? অভি ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে।
এদিকে একটু সামনে তাকাতে আমার চোখ ঝাপসা হয়ে এলো। রূপ রাস্তার মাঝ দিয়ে হাঁটছে, আর কিছুটা দূরে একটা ট্রাক। ও মাই গড, রূপ প্লিজ সরে যা। আমার বলা রূপের কানে গেল কি না জানি না। রূপ একভাবেই হেঁটে যাচ্ছে। অভি ভাইয়া আমার কথা শুনে সামনে তাকালো, তাকিয়ে রূপ বলে চিৎকার করে সামনে দৌড় দিয়ে গেল, আর সবাই রূপ বলে চেঁচিয়ে উঠল। অভি ভাইয়া রূপ বলে চেঁচিয়ে দৌড়ে গেল। এই মুহূর্তে চরম অবাক হয়ে দাঁড়িয়ে আছি আমি। অভি ভাইয়া না সব ভুলে গিয়েছে? তাহলে রূপ বলে চেঁচিয়ে কেন গেল? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। চেঁচানো শুনে সামনে তাকালাম, তাকিয়ে থমকে গেলাম। রাস্তার মাঝে ভিড় জমে গিয়েছে। অভি ভাইয়া বা রূপ কাউকেই দেখা যাচ্ছে না। আমরা সবাই ভিড় ঠেলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল। অভি ভাইয়ার কোলে রূপের মাথা। রূপের শরীর পুরো রক্তাক্ত। অভি ভাইয়ার মাথা থেকে রক্ত পড়ছে অনবরত। শুভ গিয়ে অভি ভাইয়াকে ধরল। রূপ প্লিজ কথা বলো, আমি আর তোমাকে কষ্ট দেব না। রূপ দেখো, আমি আর এমন করব না। আই এম সরি, প্লিজ লুক অ্যাট মি, এভরিথিং ইজ ফাইন, প্লিজ ওপেন ইউর আইস। রূপ পপ। অভি ভাইয়া পাগলের মতো কান্না করছে। অভি ভাইয়ার নিজের যে মাথা থেকে রক্ত পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই। রূপকে বুকে জড়িয়ে কাঁদছে। অভি ভাইয়াকে বুঝিয়ে রূপকে নিয়ে হসপিটালে চলে এলাম। রূপের নিথর দেহটা দেখে বুকটা ফেটে যাচ্ছে। ডক্টর রূপকে ওটিতে নিয়ে গেল। এদিকে অভি ভাইয়া রূপ বলে কান্না করছে। ডক্টর অভি ভাইয়াকেও নিতে চেয়েছিল, কিন্তু অভি ভাইয়া যায়নি। একটু পর অভি ভাইয়াও সেন্সলেস হয়ে যায়। ডক্টর এসে অভি ভাইয়াকে নিয়ে গিয়েছে। সবার অবস্থা খারাপ। রূপের বাবা মা চলে এসেছে। সবাই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে ডক্টর আসেনি। প্রায় 3 ঘন্টা পর ডক্টর এলো। ডক্টর, ওরা কেমন আছে? শুভর প্রশ্নে ডক্টর মুখটা কালো করে বলল, দেখুন মিস্টার অভি ঠিক আছে, কিন্তু আমরা ওনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি, কারণ উনি পাগলামি করছিল। আমি অবাক হয়ে বললাম, পাগলামি করছিল মানে? মেয়েটার অবস্থা বেশি ভালো না, শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে গিয়েছে, ওনাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আর মিস্টার অভি সেন্স আসার পর বারবার রূপ বলে চেঁচামেচি করছিল। মেবি ওই মেয়েটার নাম, তাই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি। মেয়েটার অবস্থা খারাপ শুনে রূপের মা হাউ মাউ করে কান্না করতে লাগল। আমি কোনোরকমভাবে বললাম, ডক্টর, রূপ ঠিক হয়ে যাবে তো? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। বলে ডক্টর চলে গেল। একমায় আল্লাহ পারে সব ঠিক করতে, তাই মনে প্রাণে আল্লাহকে ডাকছি। এভাবে অনেকক্ষণ কেটে গিয়েছে। এর মাঝে অভি ভাইয়া বেরিয়ে এলো। আইসিইউতে ঢুকতে চাইছে, কিন্তু ডক্টররা ঢুকতে দিচ্ছে না। অভি ভাইয়া কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। এটা কি করলাম আমি? কেন আজকে অমন করলাম? আমি তো বুঝতে পারিনি রূপ ওটাকে সিরিয়াসলি নেবে। কেন আমি আগেই বলে দিলাম না? যে আমার সব মনে পড়ে গিয়েছে, রূপের কিছু হলে আমি কি করব? কি নিয়ে বাঁচব আমি? আর কত হারাবো আমি? আর কত? আল্লাহ আমার রূপকে ঠিক করে দাও, আমি আর কিছু চাই না প্লিজ। অভি ভাইয়ার কথা শুনে থ হয়ে গিয়েছি। মানে অভি ভাইয়ার আগেই সব মনে পড়েছে? শুভ অভি ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, ভাইয়া এসব কি বলছিস? আমার আগেই সব মনে পড়েছে, তবে সেটা মায় 8 দিন আগে। আমি জানতাম আজ শান্তর মুখে ভাত, তাই ভেবেছিলাম রূপকে আজ সব বলবো। আমি যে কেন এভাবে ওকে বললাম, না হলে ও এমন করত না। অভি ভাইয়ার কথায় রাগ লাগছে এবার। আগেই বলেছিলাম এটা করা ঠিক হবে না। মেয়েলি কণ্ঠে পিছনে তাকালাম,
তাকিয়ে দেখলাম সেই মেয়েটাকে দেখে রাগ লাগছে, তাই তেড়ে গেলাম। তুমি এখানে কি করছো? রিল্যাক্স তিশা, আমি শুধু এটা বলতে এসেছি যে আমি অভির জিএফ না, আমিও একজন পুলিশ অফিসার। অ্যাকচুয়ালি অভি আমাকে তখন ওভাবে ওখানে এন্ট্রি নিতে বলেছিল। ও চেয়েছিল মজা করে রূপকে সবটা বলতে, কিন্তু এমন হবে কেউ ভাবিনি আমরা। আমি অভিকে বারণও করেছিলাম, বাট ও তো শুনল না। রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে। এই মজার জন্য আজ রূপ মরতে বসেছে। অভি ভাইয়ার সামনে গিয়ে বললাম, হয়েছে, শান্তি পেয়েছ? কি দরকার ছিল সারপ্রাইজ দিতে চাওয়ার? সারপ্রাইজ দিতে কিন্তু এমন কেন করলে? অভি ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হসপিটালে থাকায় শান্ত এবার কান্নাকাটি করছে। শুভ আমাকে নিয়ে বাড়ি চলে এলো। শান্তকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। পরের দিন আবার হসপিটালে এলাম। রূপের সেন্স এসেছে, ওকে কেবিনে দিয়েছে। কেবিনে গিয়ে দেখলাম সবাই আছে। মাই সেন্স এসেছে রূপের। অভি ভাইয়া এক সাইডে দাঁড়িয়ে আছে। অভি, তুমি ঠিক আছো? রূপের এমন প্রশ্নে অভি ভাইয়া নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে সবার সামনে রূপকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি রূপ, আমার এমন করা ঠিক হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ। রূপ অবাক হয়ে বলে উঠল, অভি, তুমি আমাকে চিনতে পারছ? তোর অভি তোকে আগেই চিনতে পেরেছে। ও তো ইচ্ছে করে তোকে কষ্ট দিয়েছে। রূপের মা রেগে বলল। রূপ না বুঝতে পেরে বলল, মা তুমি এসব কি বলছো? এরপর আন্টি রূপকে সব বলল। সব শুনে রূপ থমকে গেল। অভি ভাইয়া রূপের হাত ধরে বলল, রূপ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমাকে একটু একা থাকতে দাও, আই এম সো টায়ার্ড। অভি ভাইয়া এমন কথা শুনে ভয়ে ভয়ে বলল, রূপ প্লিজ আমি থাকি, আই সেইড লিভ মি এলোন। চেঁচিয়ে বলল রূপ। বুঝলাম রূপ অনেক কষ্ট পেয়েছে। পাবারই কথা, অভি ভাইয়া এটা ঠিক করেনি। রূপকে আগেই বলে দেয়া উচিত ছিল। আর সারপ্রাইজ যদি দেয়ার ছিল তাহলে এটা না করলেই পারত। 2 দিন পর রূপকে বাড়ি নিয়ে গেল। 2 দিনে অভি ভাইয়া অনেকবার রূপের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু রূপ একবারও বলেনি। কেটে গিয়েছে 20 দিন। রূপ এখনো অভি ভাইয়ার সাথে কথা বলেনি। আমি শান্তকে খাওয়াচ্ছিলাম, এর মাঝে রূপ এলো আমাদের বাড়ি। রূপকে দেখে অভি ভাইয়া টেনে নিয়ে গেল, রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। রূপ রেগে গিয়ে বলল, এটা কোনো ধরনের অসভ্যতামি? অভি ভাইয়া দাঁতে দাঁত চেপে বলল, অসভ্যতামি এখনো শুরু করিনি আমি। কেন আমাকে দূরে সরিয়ে রেখেছ? আমি বলেছি তো আমাকে ক্ষমা করে দাও। কতবার কতভাবে ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি অলওয়েজ আমাকে ইগনোর করছো। রূপ, আমি পাগল হয়ে যাচ্ছি, প্লিজ একটু বোঝো, আমাকে আর দূরে সরিয়ে রেখো না। বলতে বলতে অভি ভাইয়া কেঁদে দিল। রূপ দরজা খুলে বেরিয়ে আসতে গেল। আমি কারো ভালোবাসার যোগ্য না, তাই না? তাইতে যাকে ভালোবাসি সেই আমাকে দূরে সরিয়ে দেয়, তাকে নিজের করে রাখতে পারি না। দেখো না, তোমাকেও কষ্ট দিয়ে ফেললাম। ওকে ফাইন, তুমি নিজের মতো থাকো। যদি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারো তাহলে সেদিন আমাকে বলো, আমি ছুটে চলে আসব, তবে তার আগে যেন আমি মরে না যাই। অভি ভাইয়ার এমন কথায় রূপ থমকে গেল। দৌড়ে গিয়ে অভি ভাইয়াকে জড়িয়ে ধরল। অভি ভাইয়ার বুকে মুখ লুকিয়ে বলল, এমন কথা আর বলবে না তুমি, তোমার কিছু হবে না অভি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু রূপ। এসেছিলাম অভি ভাইয়ার রাগ দেখে। 2 ভাইয়ের যে রাগ কি না কি করে, তাই এসে দেখলাম ওদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। মনে মনে ভাবছি, অভি ভাইয়া এটা কেন বলল? যাকে ভালোবাসি সেই দূরে সরে যা। আজকে ওই বাড়ি যাব। বিকেলে শুভকে নিয়ে চলে এলাম। সবার সাথে কথা বলছি।
বাট ভাইয়াকে দেখতে পেলাম না। আগে তো আমাদের আসার কথা শুনলে এই ড্রয়িং রুমেই থাকতো তাহলে আজ। আম্মুর কাছ থেকে জানলাম রুমে আছে, আর আহানিতা আপু আছে, তাই রুমের কাছে এলাম। আহানিতা প্লিজ এমন করো না, আমি বাঁচব না তোমাকে ছাড়া। ইউ কান্ট ডু দিস টু মি। জাস্ট শাট আপ আবির, আমি তোমাকে আমার ফ্রেন্ড ভাবি, আমি আয়াশকে ভালোবাসি। বলে আহানিতা আপু বেরিয়ে গেল, আর ভাইয়া ধপ লড়ে ফ্লোরে বসে পড়ল। আহানিতা আপু অন্য কাউকে ভালোবাসে, এটা ভাবতেই কেমন একটা লাগছে। আর ভাইয়া তো বলল ওকে ছাড়া বাঁচবে না, তাহলে ভাইয়া কি করবে এখন? কে এই আয়াশ? গুটি গুটি পায়ে ভাইয়ার রুমে এলাম। ভাইয়া ফ্লোরে বসে আছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ভাইয়ার কাঁধে হাত রাখতেই ভাইয়া আমাকে জড়িয়ে ধরে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি ওকে অনেক ভালোবাসি তিশা, ওকে ছাড়া বাঁচব না। ও আগে কেন বলল না যে ওর লাইফে অন্য কেউ আছে? তাহলে তো আমি ওর রাস্তায় কখনোই নিজের পা বাড়াতাম না। যখন পা বাড়িয়ে দিয়েছি তখন জানতে পারলাম এই রাস্তায় আমার জায়গা নেই, কারণ সেখানে অন্য কেউ পৌঁছে গিয়েছে, আর সে পৌঁছানোর পর রাস্তাটা কাটা দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। বলে ভাইয়া আবারও কাঁদছে, আর আমি ভাবছি এখন কি করব। ভাইয়া তুই আহানিতা আপুকে ভালোবাসিস, কিন্তু আহানিতা আপু তো বাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তাহলে তুই কেন পারবি না ওকে ভুলতে? তুই বললি তুই ওকে ছাড়া বাঁচবি না, তুই কি জানিস না ভালোবাসা মরতে নয় বাঁচতে শেখায়? শুধুমায় ভালোবেসে এই পৃথিবীতে এরকম হাজারো মানুষ বেঁচে আছে, তারা তো চাইলে মরতে পারত। ভালোবাসার আরেক নাম স্যাক্রিফাইস। তুই আমাদের কথা ভাববি না? আমার কথায় ভাইয়া কান্না বন্ধ করে দিল। এরপর আমার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে নিয়ে মুচকি হেসে বলে উঠল, তোদের আগে আমার কাছে কিছু নেই। অ্যাকচুয়ালি আই এম বিগ ফুল, তাই ক্ষণিকের জন্য সেলফিশ হয়ে গিয়েছিলাম। যাই হোক চল নিচে যাই। ভাইয়া আগে হাঁটছে আর আমি পিছনে অবাক হয়ে তাকিয়ে আছি। ভাইয়া এত ইজিলি সব মেনে নিল? আমার কথাগুলো এত এফেক্ট করল? এসব ভাবতে ভাবতে নিচে নেমে এলাম। ভাইয়া শান্তকে নিয়ে খেলছে। শান্ত এখন বসতে পারে, ফ্লোরে বসিয়ে দিয়েছে। চারপাশে খেলনা দিয়ে ভরপুর। এগুলো বাবা ভাইয়া কিনে রেখেছে যাতে শান্ত এলে খেলতে পারে। রাতে আড্ডা দিচ্ছি ছাদে। আমি, শুভ আর ভাইয়া। শান্ত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ শুভ ভাইয়াকে বলল, ভাইয়া কাউকে ভালোবাসো না? শুভর এমন প্রশ্নে ভাইয়ার হাসি মুখ এক নিমিষে কালো হয়ে গেল। তবুও ভাইয়া আবার মুখে হাসি ফুটিয়ে বলল, বাসি, তবে পরিবার কে? বলে ভাইয়া নিচে নেমে গেল। শুভ ভ্যাবলাকান্ত হয়ে তাকিয়ে আছে, তাই শুভকে সবটা বললাম। ও শিট, ভাইয়া তো তাহলে হার্ট হল। শুভ মুখটা পেঁচার মতো করে বলল। আমি একপাশে গিয়ে দাঁড়ালাম। শুভ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল, ঘাড়ে চুমু দিয়ে বলল, তুমি কি রাগ করেছ? অবাক হয়ে বলে উঠলাম, এমা রাগ করব কেন? ভাইয়া আমার জন্য হার্ট হলো তাই। না শুভ, তুমি তো জানতে না। শুভর দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বললাম। আরও কিছুক্ষণ থেকে রুমে চলে এলাম। এরপর পাড়ি জমালাম ঘুমের দেশে। দাঁত দিয়ে নখ কাটছি আর ভাবছি কি হতে চলেছে। আসলে বাড়ি চলে এসেছি গতকাল, আর আজ রূপদের বাড়ি এসেছি ওদের বিয়ের কথা বলতে। রূপের বাবা বেঁকে বসে আছে, একপাশে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে রূপ, তার অপোজিটে অভি ভাইয়া। বেচারা তো রীতিমতো ঘামছে। আঙ্কেলকে অনেক বোঝানো হচ্ছে, এত বেশি বোঝানো হচ্ছে যে আমার এবার মনে হচ্ছে আঙ্কেলকে বুঝিয়ে এরা শহীদ করে ফেলবে। আমি সবাইকে একটা কথা বলছি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। গম্ভীর মুখে বলল আঙ্কেল। এদিকে এত গম্ভীরভাবে বলায়
সবাই আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করল, আর আমি নখ কাটা বাড়িয়ে দিয়েছি। অভি ভাইয়া এবার বেশি করে ঘামছে। শুভ আমার মুখের দিকে তাকাচ্ছে। আঙ্কেল গম্ভীরভাবে বলল, আমি রূপের বিয়ে দেব, তবে সেটা। অভি ভাইয়া লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, প্লিজ শ্বশুর বাবা, আমি আপনার জামাই, মেয়ের জামাই হতে চাই। এমনিতে আমি তো রূপের উঠবি, আর আপনি আমার সামনে বসে আমার বউ হবু বউকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা বলছেন। দিস ইজ নট ফেয়ার, রাইট? আঙ্কেল ভ্রু কুঁচকে বলল, আমি রূপকে কখন অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বললাম? আমি তো তোমার কথাই বলতে চাইলাম। অভি ভাইয়া আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি ভয় পেয়ে ভুল হয়ে গিয়েছে। আমরা সবাই হেসে দিলাম। অভি ভাইয়া মাথা চুলকে বসে পড়ল। অতঃপর ওদের বিয়ে ঠিক হল। আজ 4 তারিখ, 10 তারিখে বিয়ে। বিয়েতে খুব বেশি দেরি নেই, তাই সবাই আগামীকাল শপিং করে ফেলব। পরের দিন আমরা শপিং করতে এসেছি। শান্তকে বাড়ি রেখে এসেছি। আমি আসতাম না, রূপ জোর করল, তাই রূপের জন্য লাল লেহেঙ্গা কিনেছে অভি ভাইয়া। লালের মাঝে গোল্ডেন স্টোন বসানো, আর গায়ে হলুদের জন্য হলুদ লেহেঙ্গা, আরও অন্য অন্য ড্রেস, শাড়ি। আমি নিজের জন্য কালো শাড়ি নিয়েছি, শুভ কালো পাঞ্জাবি, অভি ভাইয়ার জন্য লাল পাঞ্জাবি, আর হলুদে পরার জন্য সবাই ড্রেস নিয়েছি। আজ রূপের গায়ে হলুদ। কমিউনিটি সেন্টারে মানুষ দিয়ে ভরপুর। রূপকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। কাঁচা ফুলের গয়না, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। একদম পুতুল পুতুল লাগছে। আমি হলুদ একটা শাড়ি পরেছি, কানে কাঁচা ফুলের ঝুমকো, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। লম্বা বেনিতে ফুল গুঁজে দিয়েছি। রূপকে নিয়ে স্টেজে এলাম। অভি ভাইয়া আর শুভ হলুদ পাঞ্জাবি পরেছে। দুজনের একই সাজ, আর বাকিরা সবুজ পাঞ্জাবি, আর মেয়েরা পরেছে সবুজ শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রূপকে অভি ভাইয়ার পাশে বসানো হয়েছে। সবাই হলুদ লাগাচ্ছে। হলুদ শেষে রূপকে ওর রুমে নিয়ে এলাম। রূপকে সাজানো শেষ। লাল শাড়িতে বউ বউ লাগছে। অবশ্য রূপ তো বউই, অভি ভাইয়ার বউ। লাল শাড়ি, গা ভর্তি গয়না। একটু পর রূপকে স্টেজে নিতে বলল, তাই ওকে নিয়ে স্টেজে বসিয়ে দিলাম। প্রেস মিডিয়া ও উপস্থিত আছে। কাজী বিয়ে পড়ানো শুরু করল। অভি ভাইয়া গড়গড় করে কবুল বলে দিল। এরপর রূপকে বলতে বলল। রূপ ও কবুল বলে দিল। এবার এলো বিদায়ের পালা। রূপ হাউ মাউ করে কাঁদছে। আমি জানি এই মুহূর্ত কতটা কষ্টের। রূপকে অভি ভাইয়ার গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিল। দরজার সামনে দাঁড়িয়ে আছি আমরা। অভি ভাইয়া ভ্রু কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দাঁত কেলিয়ে বললাম, টাকা দিয়ে তারপর বউয়ের কাছে যাও। আমি না তোর ভাসুর হই? আর শুভ তোর বড় ভাই হই আমি। যা ভাগ এখান থেকে। আমরা ঠায় দাঁড়িয়ে আছি। অতঃপর 20,000 টাকা নিয়ে রুমে এলাম, আর অভি ভাইয়াও রুমে গেল। চলবে।